বাসর ঘরে একজন পতিতাকে সঙ্গে নিয়ে ঢুকলো দুর্জয়। 15 বছর বয়সী চারুলতা মুখ নিচু করে গুটিসুটি মেরে বসেছিল বিছানার এক কোণে। হাতে পায়ে আলতা মাখা, কটকটে লাল রঙের বেনারসিতে নিজের শরীর লুকানোর ব্যর্থ চেষ্টা। দরিদ্র বাবার মৃত্যুর পরের দিনই হুট করে বিয়ে হয়ে গেল তার। ছোট্ট মেয়েটি জানে না ঘরের বউ হয়ে আসার দায়িত্বের ভার ঠিক কতটুকু। চারুলতা শুধু জানে আজ তার বাসর। এদিন নিজের শরীর ও মন স্বামীর কাছে সঁপে দিতে হয়, এটাই নিয়ম। চারুলতার এক ভাবি বাসর ঘরে ঢোকার আগে কানে কানে বলে দিয়েছে, তোর বর মানুষ না, খাঁটি হায়না, বুঝলি? যেভাবে কাপড় খুলতে বলবে ঠিক সেভাবেই কাপড় খুলবি, একদম লজ্জা করবি না, নয়তো পরিণতি প্রথম বউয়ের মতোই হইব। চারুলতার মায়াভরা লাজুক মুখে ভয়ের রেখা স্পষ্ট হয়ে উঠেছিল। তিরতির করে কেঁপে উঠেছিল স্নিগ্ধ ঠোঁটজোড়া। দুর্জয়ের ঘরটা বেশ ছিমছাম, বিছানার একপাশে কাঁথা মুড়ে রাখা, গাঁদা ফুলের তীব্র সুবাস বাতাসে। দরজায় ঘেঁষে শূন্যে দুলছে পিতলের হ্যারিকেন। হঠাৎ দরজা ঠেলে তার আগমন ঘটল, কিন্তু সে একা প্রবেশ করেনি, সঙ্গে এসেছে গ্রামের কুখ্যাত বেশ্যা। চারু অবাক চোখে তাদের দুজনকে একবার দেখল, এরপর নিজেকে আরো গুটিয়ে নিল। দুর্জয়ের শরীর ভর্তি গাঢ় আতরের গন্ধ, সাদা পাঞ্জাবির বিভিন্ন জায়গায় কড়া লাল লিপস্টিকের দাগ। বেশ্যার নাম কলি। চারুলতার চেয়ে বয়সে ঢের বড়। ঠোঁটে সস্তা সিগারেট, চোখে মুখে অদ্ভুত হাসি। এটা তোর বউ? হো হো করে হেসে উঠল কলি। বেশ সুন্দর মুখ তো, একদম কচি প্রজাপতি। সুন্দর মুখ দিয়ে কি হবে, শরীরে মাংস থাকা লাগে, বুঝলি? দুর্জয় তালুকদারের কণ্ঠে কোনো স্বামীসুলভ মাধুর্য খুঁজে পাওয়া গেল না। প্রতিটি কথায় শোনালো জানোয়ারের মতো। দুর্জয়ের কথা শুনে কলি পুনরায় হো হো করে হাসতে লাগলো। রাগে, ঘেন্নায়, লজ্জায় চোখ জোড়া নামিয়ে নিল চারুলতা। নয়ন অশ্রু সিক্ত। দুর্জয়ের বয়স প্রায় 30-এর কাছাকাছি পৌঁছেছে। গ্রামের মাতব্বর তালুকদার মশাইয়ের বড় ছেলে। কথায় কথায় মানুষ পিটিয়ে মেরে ফেলা এ বাড়ির প্রথা। মাতব্বরের সামনে থানা পুলিশের ব্যবহারও শিশু সুলভ। আগের বউকে নৃশংসভাবে খুন করেছে দুর্জয়। তার অপরাধ ছিল কন্যা সন্তান জন্ম দেওয়া। সেই সন্তানের হদিশও কেউ জানে না। জানতে চাওয়ার মতো দুঃসাহস গ্রামের কারো মাঝে নেই। দুর্জয় চারুলতার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে হুঙ্কারের সুরে কলিকে বলল, ওর শাড়ি গহনা তুই পরে নে, আজ রাতের জন্য তুই হবি আমার বউ। 10 মিনিটের মধ্যে কাজ শেষ করবি, আমি আরেক বোতল মেরে আসি। দুর্জয় ঘর থেকে বেরিয়ে যেতেই কলি চারুলতার দিকে এগিয়ে গেল। মেয়েটিকে দেখে তার বেশ মায়া লাগলো, তবুও গলায় তীক্ষ্ণতা ধরে রেখে বলল, শাড়ি পাল্টে ফেলো মেয়ে। চারুলতা ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কলি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছিস? অন্য ঘরে যাচ্ছি, শাড়ি পাল্টাতে। পাগল নাকি? আমার সামনেই খুল। আমার শরীরে যা আছে তোরও তাই আছে, তফাৎ শুধু মাংসের পরিমাণে। এ কথা বলে কলি বিশ্রী ভঙ্গিতে হাসতে লাগলো। চারুলতা লজ্জায় নুইয়ে গেল। পরেক্ষণেই মনে পড়ল দুর্জয়ের হুঙ্কার। এক এক করে শাড়ির সেফটি পিন খুলতে লাগলো সে। উন্মুক্ত হয়ে গেল তার সদ্য স্ফীত হওয়া বুক। কলি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এরপর সিলিংয়ের দিকে তাকিয়ে অভিযোগের সুরে ফিসফিস করে বলল, এই চাঁদের মতো দেখতে মায়াডার কপাল পুইরাইলা আল্লাহ। নিজের স্বামীকে একজন পতিতার সাথে নিভৃতে রেখে খোলা বারান্দায় চলে এলো চারুলতা। এক কোনায় কাঠের চৌকি রাখা, সেখানেই তার ক্লান্ত শরীর এলিয়ে দিল। আষাঢ় মাস শেষ হয়েছে দিন কয়েক হলো। ভাদ্রর মেঘাচ্ছন্ন আকাশ। একটু আগে বোধহয় বৃষ্টি হয়েছে। ভেজা মাটির গন্ধে ম ম করছে চারিপাশ। আচমকা কলিজাটা ধক করে উঠল চারুলতার। বাবার জন্য মনটা ভীষণ খারাপ, পুড়ছে। কবরের পাশে গিয়ে চুপটি করে বসে থাকতে ইচ্ছে করছে।
পরেক্ষণেই আবার মায়ের অভাব গ্রাস করে ফেলল তাকে। একা একা বাড়িতে কি করছে মা? চারুলতার বড় বোন সোনালতাও এই পৃথিবীতে আর নেই। মারা গেছে মাসখানেক হলো। লাশ খুঁজে পাওয়া যায়নি। মৃত বোনকেও ভীষণ মনে পড়ছে। তাদের বাড়িতে কি আজ উনুন জ্বলেছে? বাবা ছিলেন অতি সামান্য জেলে। দুবেলা পেট ভরে ভাত না খেতে পেলেও সিদ্ধ মাছে দিন চলে যেত। অসুস্থ মাকে খেতে দিবে কে? বুকটা কষ্টে হু হু করে উঠল চারুলতার। বড় বোনকে হারানোর পীড়া, বাবার আকস্মিক মৃত্যু, মায়ের একাকিত্ব, নিজের নতুন জীবনের বিড়ম্বনায় চক্ষুজোড়া ভিজে উঠল তার। তুর্জয়ের ঘর থেকে কলির সুখময় আর্তনাদ ভেসে আসছে। যদিও এ বিষয়ে চারুলতা ভ্রুক্ষেপহীন। শরীরে বিয়ের ধকল এখনো বিদ্যমান। পরিশ্রান্তিতে নুয়ে যাচ্ছে শরীর। বাবার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ বুজে এলো তার একদম টের পেল না। ভোরের আলো তখনও ভালোভাবে ফুটেনি। ভাটার পানি সবে নামতে শুরু করেছে। গত রাতের মেঘলা আবহাওয়া খানিকটা অপ্রখর, তবে বিরাজমান। হঠাৎ শরীরে প্রবল একটি ঝাঁকুনি অনুভব করল চারুলতা। কিরে নতুন বউ, উঠবি না? উঠে পড়। ঘরের বউ গো, এত সকাল পর্যন্ত ঘুমাইলে চলে? ওঠ, উঠে কলপাড়ে যা, গা ধুইয়া আয়। চোখ কচলাতে কচলাতে চারুলতা উঠে বসল। নিদ্রালু চোখে শাশুড়িকে আপাদমস্তক দেখে নিল একবার। এক হাতে গামছা, অন্য হাতে কাঁসার বাটি। চেহারায় নিষ্ঠুর কঠোরতা। গতকাল বিয়েতেও এই মহিলাকে এক চিলতে হাসতে দেখা যায়নি। ইনি মনে হয় সারা জীবন না হাসার পণ করেছেন। মেজেদা চোখে মুখে বিরক্তি নিয়ে বললেন, তুর্জয়ের ঘর থেকে ওই মাগি বাইর হয়েছে নাকি এখনো আছে? চারুলতা নিচু গলায় জবাব দিল, এখনো আছে। কেমন বউ রে তুই? স্বামীর বিয়ার রাতে অন্য মাগি নিয়া ঘুমায়? তাচ্ছিল্য ভরা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল মেজেদা তার দ্বিতীয় পুত্রবধূর দিকে। চারুলতা মাথা নিচু করে বসে রইল। অপমানে চোখজোড়া ভিজে উঠল তার। হয়েছে, এত ঢং করা লাগবে না। যা, গা গতর পরিষ্কার কইরা আয়। পাকঘরে মেলা কাম আছে। এ কথা বলে মেজেদা হন হন করে তুর্জয়ের ঘরের দিকে এগোলো। চারুলতাও ধীর পায়ে কলপাড়ের দিকে চলে গেল। এরই মাঝে শুনতে পেল মেজেদা তুর্জয়ের ঘরের সামনে গিয়ে চেঁচামেচি করছে। এখনো একে ঘরে রাখা দিছিস? এই বাড়ির মান সম্মান কিছুই কি রাখবি না? তুর্জয় নটির ঘরের নটির বাইর কর তাই চাই, নইলে কিন্তু আমরা মরা মুখ দেখবি। মাজেদার চিল্লাচিল্লি কলপাড়েও শোনা যাচ্ছে। চারুলতা সেদিকে কর্ণপাত করল না। গোটা শরীর তখনও ক্লান্ত, রীতিমতো চোখ জ্বালা করছে। অপেক্ষা না করে গায়ে টিউবওয়েলের ঠান্ডা জল ঢেলে দেয়। এমন সময় টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়। চারুলতা হা করে বৃষ্টির পানি খাওয়ার চেষ্টা করে। দায়িত্বের বোঝা বৃদ্ধি পেলেও কিশোরী মনের চঞ্চল ভাব এখনও উকি দিচ্ছে কাজকর্মে। গোসল শেষ করে চারুলতা রান্নাঘরের এক কোণে এসে দাঁড়ায়। মাজেদা একবার চারুলতার দিকে তাকিয়ে পুনরায় উনুন ধরাতে ব্যস্ত হয়ে গেলেন। গতকাল তুই ওই মাগিরে বলেছিলি তুর্জয়ের ঘর থেকে বের হইয়া যাইতে? চারুলতা মাথা নিচু করে বলল, আমি না আম্মা, আমি তো কিছুই বলি নাই। মাজেদা আক্ষেপের সুরে বলে উঠল, এই মেয়ে ছেলেটাই আমার সহজ সরল পোলাডার মাথা খাইল। আমি উনুন ধরাতে পারি, আপনারে সাহায্য করব আম্মা? আগ্রহ ভরে জিজ্ঞেস করল চারুলতা। লাগবো না, আমি ধরাইয়া দিতেছি, তুই নাস্তার আয়োজন কর। চালের রুটি, ডাল, মাংস ভুনা আর ডিম ভাজি। তোর শ্বশুর আব্বা 9টার মধ্যে উঠা যাবেন। বাড়িতে সারাদিনই মেহমান আসে, সেই হিসেবে প্রস্তুত থাকবি। একটু পরপরই চা দেওয়া লাগবো। চারুলতা হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। চারুলতাকে রান্নাঘরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাকি কাজে মন দিল মাজেদা। গরুর গোবর দিয়ে আঙিনি লেপা, হাঁস মুরগির দেখভাল,
কলসিতে জল তুলে রাখা, উঠোনের গাছগুলোয় পানি দেওয়া। তালুকদার বাড়ির কাজের শুরু আছে, কিন্তু শেষ নেই যেন। চারুলতা রান্নায় তেমন পটু নয়, চলনসই। সে চুলোর পাড়ে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। নিজেই নিজেকে প্রশ্ন করল, এর নামই কি সংসার? ঠিক 9টার সময় তালুকদার মশাই এসে হাজির হন বারান্দায়। তার হাঁটা চলায় রাজকীয় দাপট, চোখে মুখে গম্ভীরতা। মাথার টাক ঢেকে রাখতেই যেন সাদা টুপি পরিধান করেছেন, হাতে কাঠের শক্ত মোটা লাঠি। মাজেদা একটি বড় সেগুন কাঠের চেয়ারে রাখলেন বারান্দায়। ঔদ্ধত্যের সাথে বললেন, তালুকদার মশাই। মাজেদা হাঁক ছাড়লেন, নতুন বউ, ও নতুন বউ, জলদি নাস্তা পানি নিয়ে আয়। চারুলতা অবিলম্বে ট্রেতে নাস্তা সাজিয়ে তালুকদার মশাইয়ের সামনে উপস্থিত হলো। খাবার টেবিলে রেখে পা ছুঁড়ে সালাম করলেন। এরপর ঘোমটা ঠিক করে মাজেদার পাশে গিয়ে দাঁড়ালো। তালুকদার মশাই চারুলতাকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান, তোমার কোনো সমস্যা হইতাছে না তো? চারুলতা না সূচক মাথা নাড়ল। তোমার কোনো সমস্যা হইলে অবশ্যই আমারে বলবা। তুই হয় লাগিয়া তালুকদার বাড়ির বড় বউ। ভালো চলবা, ডাটে চলবা, বুঝছ? চারুলতা মাথা ঝাঁকালো। মাংসের ঝোলে রুটি ডুবিয়ে মুখে তুললেন তালুকদার মশাই। তৃপ্তির সুরে বললেন, রান্না ভালো হয়েছে। এরপর পকেট থেকে চকচকে একটি 1000 টাকার নোট বের করে চারুলতার হাতে গুজে দিলেন। বললেন, নতুন বউয়ের রান্না এই প্রথম খাইলাম, কিছু না দিলে কি চলে? চারুলতা আরও একবার শ্বশুরের পা ছুঁয়ে সালাম করল। তালুকদার চারুলতার মাথায় হাত রেখে বললেন, হয়েছে আম্মাজান, খাবার সময় সালাম করা বা দেওয়া অন্যায়, আল্লাহ গোস্সা হবেন। ইতিমধ্যে গ্রামের লোকেরা সদর দরজার ওপারে ভিড় জমিয়েছে। তারা সবাই তালুকদার মশাইয়ের নিকট এসেছেন সুষ্ঠু সমাধানের জন্য। কারো পুকুর নিয়ে মামলা চলছে, কারো আবার গরু চুরি গিয়েছে, কারো ছেলে গাঁজা খায়, কারো মেয়েকে আবার অন্য গ্রামের ছেলে ভাগিয়ে নিয়ে গিয়েছে। সমস্যার কোনো শেষ নাই। তালুকদার মশাই আবার টাকা পয়সা নেন না। গ্রামের লোকেরা খুশি হয়ে তাকে চাল, সবজি, ডিম, হাঁস যাই দেয় খুশি হয়ে গ্রহণ করেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওঘেরা তেঘরিয়া গ্রামের তুরজয়ের বাবাই যেন আইনজীবী, আবার তিনিই বিচারপতি। চারুলতা দূরে দাঁড়িয়ে তার শ্বশুরের কার্যকলাপ দেখছিল। এমন সময় মাজেদা তাকে তাড়া দেয়, বউ, স্বামীর ঘরে গিয়ে নাস্তা দিয়ে আয়। কিছুটা অস্বস্তি বোধ করে চারুলতা, ঘরে এখনও ওই পতিতা আছে কিনা। বিষয়টা আঁচ করতে পেরে মাজেদা বলল, ওই মাগি একটু আগে পেছনের দুয়ার দিয়ে ভাগছে, ঘরে যা, কিচ্ছু হব না। চারুলতা জড়তা পায়ে ট্রেতে নাস্তা নিয়ে তুরজয়ের ঘরে ঢোকে। তুরজয় জাগনা, বিড়ি টানছে, গায়ে কোনো কাপড় নেই, লুঙ্গি উঁচিয়ে অর্ধসাহা অবস্থায় ধোয়া ছাড়ছে আনমনে। চারুলতা খাটের পাশে ছোট্ট টেবিলটাতে খাবার রাখল। ফিরে যাবার সময় তুরজয় খপ করে চারুলতার হাত ধরে ফেলল। শীতল গলায় বলল, এখানে চুপ করে বস। চারুলতার মনে তখন ভয়ের সঞ্চার, তবুও বসল সে। তুরজয় চারুলতার শাড়ির আঁচল একটানে সরিয়ে ফেলল। লজ্জায় চোখ নামিয়ে নিল চারুলতা, নিজেকে গুটিয়ে ফেলতে চাইল। তুরজয় চারুলতার বুকের ওপর বেশ কয়েকবার হাত বুলালো। কেঁপে উঠল তার পুরো শরীর। তুরজয় বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, তোর বাপ কি তোরে না খাওয়াই রাখতো? শরীরে শুধু হাড় আর হাড়, ঘরে বউ থাকতেও কি প্রতিদিন আমায় অন্য মেয়ে মানুষ নিয়া ঘুমানো লাগবে এখন? চারুলতা অবিশ্বাসের চোখে তুরজয়ের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। এতে তুরজয় আরও বিরক্ত হলো। বাঁচ খাই গলায় বলল, ধুর, যা তো, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। স্বামীর এহেন আচরণে মানসিকভাবে দগ্ধ চারুলতা এক ছুটে ঘরের বাইরে চলে গেল।
বাড়ির পেছনে মাঝারি সাইজের একটি কাঞ্চন গাছ। সেই গাছের নিচে বসে অঝরে কাঁদতে লাগলো সে। মৃত বাবার কথা মনে পড়ছে তার, মৃত বোনের কথাও মনে পড়ছে। মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারছে না চারুলতা। কেন তাকে এই অমানুষটার সাথে বিয়ে দেওয়া হলো? কেন তার রঙিন জীবনে ছেয়ে গেল ঘন কালো মেঘের ঘনঘটা? এই কেনর উত্তর বোধহয় কারো কাছে নেই। নতুন বউ, ও নতুন বউ, চুলায় চার পানি বসা, মেহমান আইছে। মাজেদার গলা শুনে চোখ মুছল চারুলতা। নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো রান্নাঘরের দিকে। উপন্যাস অবাঞ্ছিত, আজকের পর্ব 1 এবং 2। পর্বগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।